লালটাকে পিটাচ্ছে, লালটা কিন্তু লালটা হলো আকরামের বেটা। হ্যাঁ, লালটা কিন্তু উল্টে উল্টে মারছিল, পরে এবার লালটা কি বেশি মারলো সবাই। আকরামের বেটা ওটা। ও, ওটা আকরামের বেটা। আকরামের বেটা মারা গেছে মানে আকরামই নাকি? হ্যাঁ, ওই আকরামকে দেখতে পাচ্ছি না তো। আকরাম ভাইকে মারা গেছে দেখে পরে এসছে পোলের ওই পারে মেরে, পোলের ওই পারে। লাল কিন্তু ওই দিক থেকে আসতেছে আর গতি কে কাছে খালি সামনে দেখে ঘরের দিকে দৌড়ে ভালো লাগছে। ওই লাল গেঞ্জি কিন্তু পালাচ্ছেও না। না পালাচ্ছে না, ওই উল্টা আবার ওদেরকে মারছে। ওদের দৌড় দিতে তাও তো না। না দৌড়ও দেয়নি, আমি দেখছিলাম তো। দৌড়তে পালাতে লাগছিল কিন্তু ওরা সামনে ঘিরে নিতে পারছে। লাল গেঞ্জিটা কে? রাত গেঞ্জিটা যে মারা গেছে তার ছেলে। ও, যার ছেলে মনে জানে না ওরা মারছে তা না। এই ঘটনা ঘটেছে নান্টুর মা, এরা আমার বেটা স্বামী দুজনকে মারা প্যান্ট করে মেরেছে। যে মার দাঁড়িয়ে থেকে কি করছিস, এ কথাটা তারা বলে। এটা বলার পরে তখন আমার ভাইস্তে আমার বাইকটা নিয়ে সে তালাইমারি যায়। ওইখান থেকে ফেরত আসার সময় বাবার সাথে বাগবিতণ্ডাটা দেখে আমাকে বলে যে বাবা একটু ওইদিকে জানতো, আব্বুর সাথে নান্টুর ঝামেলা হচ্ছে। আমি চেম্বার থেকে বের হয়ে আসতে আমার সাথে ভাই দেখা এই খাম্বার গোড়াতে, এই বিদ্যুৎ পোলের গোড়ায় দেখা হয়ে। তখন আমার ভাই বলে অনন্তকে, তাহলে যে অনন্ত চেম্বারে, তুমি ছকে একটু ইয়ে করো, নান্টুরা মারার জন্য ওর কাছে যাচ্ছে। এ কথা বলার পরে তখন সবরা এই রাস্তার এই গ্যাপ দিয়ে ঢুকে, যেটা আপনারা ভিডিও ফুটেজে সচক্ষে দেখেছেন, এবং কারা এসে অনন্তর গায়ে চার্জ করছে, অনন্তকে আঘাত করছে, এটা আপনারা অবশ্যই দেখেছেন। এবং এর মধ্যে থেকে নান্টু বলছে স্টেপ কর, মানে অস্ত্র দিয়ে আঘাত করার জন্য বলছে। এ কথাটা তারা বলছে। এটা বলার পরে আমি এ কথাটা শুনেছি স্যার। তখন আমি আমার ভাইকে ধরার জন্য ভাইয়ের সামনে দাঁড়িয়েছি। আমার ভাইয়ের সামনে আমি আকরাম ভাইয়ের সামনে, যিনি মারা গেছেন, আমার আকরাম ভাইয়ের সামনে আমি দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে যখন হচ্ছে যে নান্টু মারার জন্য আসে, তখন নান্টুকে আমি একটা ধাক্কা দিয়ে সরাই দিয়েছি। তারপরে তখন হচ্ছে যে বিশাল এসে পিছন থেকে ধরে, আমি নান্টুকে সরাই দিয়ে আমি অনন্তকে সেভ করার জন্য গেছি ওইখানে। তখন দেখছি বিশাল পিছন থেকে ধরে ওই আধ ভাঙা ইট দিয়ে আমার ভাইয়ের মাথায় বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার পরে তখন আমি ওর হাতটা ধরে, হাতটা মোচড় দিয়ে ওর কাছ থেকে ইটটা কেটে নিই, ইটটা ফেলে দিই, এই জায়গাতে ফেলে দিই স্যার। ইটটা ফেলে দেওয়ার পরে তখন অনন্ত ওইখানে আছে, আমার ভাই অনন্তর কাছে পর্যন্ত হেঁটে গেছে। হেঁটে যাওয়ার পরে মাথায় হাত দিয়ে বলছে যে সোহাগ আমার মাথা ফেটে গেছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, আমাকে হাসপাতালে নিয়ে চলো। এটাই আমার ভাইয়ের শেষ কথা। এই কথা বলার পরে সে সেন্সলেস হয়ে যায়। তাৎক্ষণিক আমি একটা অটো পাই, অটোতে করে ভাইকে তুলে নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ভাস্কর কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছিল সেদিন, তালেমার থেকে মোবাইল ছিনতাই করেছিল। আমি যাই ওর বাসায় কথা বলে মোবাইলটা ফেরত নিই, দিয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে চলে আসি। তারপরে 2-3 দিন আমার কাছে আসে, আমি ওর সঙ্গে কথা বলে বুঝিয়ে ফেরত দিই। আজকে আমার যে ভাই মারা গেছে সেই ভাই 9টার সময় আমার চেম্বারে গেছিল। আমাকে বললো যে আজকে আমার মেয়েকে গাল দিয়েছে, তো এটা কী করবা? তা আমি বললাম ওর বাবাকে জানাও, ওর বাবা কি আছে? তো বললো যে না, গাড়ি নিয়ে আসছে, তো আসলে বসবো। তা আমি বললাম যে যখন বসবা তখন আমাকে ডাক দিও, আমি যাবো। তা আমাকে বললো যে তুমি কোথায় যাচ্ছ নাকি পোশাক নতুন করে? তা আমি বললাম না, কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকলাম, আমাকে ডাক দিই। আমি এর মধ্যে বসে আর একটা ফাইসলা করছিলাম, এর মধ্যেই শুনতে পাই আমার এই ভাই মোবাইল পেয়েছে আমার ছোটো ভাইয়ের কাছে। আমি মোবাইল পেয়ে মেডিকেলে দৌড়ে যাই, যাওয়ার আগেই শুনি যে মাঝপথেই শুনি যে মারা গেছে। রাজশাহীর তালাইমারিতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বাবা নির্মমভাবে সন্ত্রাসীদের দ্বারা নিহত হন। পরবর্তীতে কনসার্ন থানায় মামলা হয় এবং এলাকাতে ব্যাপক আলোড়ন তৈরি হয় এবং লাশ নিয়ে মানববন্ধন করা হয়। পরবর্তীতে আমাদের র্যাব 5-এর একাধিক টিম অভিযানে নেমে পড়ে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করার জন্য, এবং প্রধান আসামি অর্থাৎ 1 নম্বর আসামি এবং 3 নম্বর আসামি খুব অভিনব কায়দায় তারা পালিয়ে যায়। তারা তাদের কোনো আত্মীয় অথবা বন্ধুদের সহায়তা না নিয়ে তাদের পরিচিত একজন ভ্যান চালকের সহায়তা নিয়ে নওগাঁতে চলে যায়, এবং এই ভ্যান চালক অপরাধীদেরকে তার বাড়িতে রাখে না, তার বাড়ির পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রাখে। তো আমাদের একাধিক টিম ঘটনার দিন থেকে শুরু করে কন্টিনিউ তাদেরকে চেজ করতে থাকে, এবং পরবর্তীতে সেই পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই।
এই মামলার অন্যান্য আসামি যারা আছে তাদেরকে গ্রেফতারও প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করছি ইনশাল্লাহ অন্যান্য অপরাধীদেরকেও আমরা গ্রেফতার করতে সম্ভব হব। জানেন যে গত 16 তারিখ অর্থাৎ বুধবার রাজশাহীর তালাইমারিতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বাবা নির্মমভাবে সন্ত্রাসীদের দ্বারা নিহত হন। পরবর্তীতে কনসার্ন থানায় মামলা হয় এবং এলাকাতে ব্যাপক আলোড়ন তৈরি হয় এবং লাশ নিয়ে মানববন্ধন করা হয়। পরবর্তীতে আমাদের র্যাব 5-এর একাধিক টিম অভিযানে নেমে পড়ে এই অপরাধীদেরকে গ্রেফতার করার জন্য এবং প্রধান আসামি অর্থাৎ 1 নম্বর আসামি এবং 3 নম্বর আসামি খুব অভিনব কায়দায় তারা পালিয়ে যায়। তারা তাদের কোনো আত্মীয় অথবা বন্ধুদের সহায়তা না নিয়ে তাদের পরিচিত একজন ভ্যান চালকের সহায়তা নিয়ে নওগাঁতে চলে যায় এবং এই ভ্যান চালক অপরাধীদেরকে তার বাড়িতে রাখে না, তার বাড়ির পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রাখে। তো আমাদের একাধিক টিম ঘটনার দিন থেকে শুরু করে কন্টিনিউ তাদেরকে চেস করতে থাকে এবং পরবর্তীতে সেই পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এই মামলার অন্যান্য আসামি যারা আছে তাদেরকে গ্রেফতারও প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করছি ইনশাল্লাহ অন্যান্য অপরাধীদেরকেও আমরা গ্রেফতার করতে সম্ভব। মাদকের ব্যাপারটা আমরা নিশ্চয়ই সাম্প্রতিক সময়ে আমরা দেখছি না এবং যিনি নিহত হয়েছেন তারা একই এলাকার বাসিন্দা। ঘটনার সাথে আমরা জড়িত না হয়ে বিশেষ ঘটনাকে অগ্রাধিকার ভিত্তিতে এবং আপনারা যদি রাজশাহী অঞ্চলের গ্রেফতারের তালিকা দেখে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন যে র্যাবের